বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। পাটিগণিতের এই সিরিজে আজ আমরা সিম্পলিফিকেশনের অঙ্ক করব। আজকের সেশনে সিম্পলিফিকেশন চ্যাপ্টার থেকে যেরকম লেখা অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো করব। পিএসসি ক্লার্কশিপের সিলেবাসে এই চ্যাপ্টারটা আছে। শুধু পিএসসি না, এসএসসি, রেল সব পরীক্ষাতেই এই অঙ্কগুলো উপকারে লাগবে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কিছু লজেন্স 175 জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে, কিন্তু 35 জন ছাত্র অনুপস্থিত থাকার জন্য প্রত্যেক ছাত্র আরও 4টি লজেন্স বেশি পেল। কতগুলি লজেন্স ভাগ করা হয়েছিল? দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে টাইম অ্যান্ড ডিস্টেন্সে আমি বলেছিলাম যে স্পিড ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স, তাই তো? এবার দেখো, আমি যদি বলি ডিস্টেন্সটা ফিক্সড, ডিস্টেন্স যদি ফিক্সড থাকে তাহলে স্পিড বাড়লে টাইম কিন্তু কমবে, টাইম বাড়লে স্পিড কিন্তু কমে যাবে। কীরকম? মনে করো আমি বললাম যে স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। তুমি 4 ঘন্টায় কোনো এক জায়গায় গেলে, জায়গাটার দূরত্ব কত? তুমি বলবে 50 ইন্টু 4 200 কিলোমিটার। এবার আমি বললাম না, স্পিডটা কমিয়ে দাও। স্পিডটা কমালাম, কত করলাম? 40 কিলোমিটার পার আওয়ার করে দিলাম। দেখো, স্পিড কমালাম, অর্থাৎ এই দুটো প্রোডাক্টের মধ্যে একটাকে যদি কমিয়ে দিই তাহলে কিন্তু এইটাকে বাড়তে হবে। দেখো, যদি ডিস্টেন্সটা ফিক্স থাকে, অর্থাৎ আমি যদি বলি 200 কিলোমিটারই যেতে হবে, কিন্তু এখন স্পিডটা 50-এর বদলে কমিয়ে তুমি 40 করো, একটাকে যদি কমিয়ে দিই তাহলে টাইমটাকে কী করতে হবে? বাড়তে হবে। দেখো, 40কে কত দিয়ে গুণ করলে 200 আসবে? 5 দিয়ে গুণ করলে। তাহলে এখান থেকে কি বোঝা গেল যে দুটো জিনিসের গুণফল যদি ফিক্স থাকে তাহলে এই দুটো জিনিসের মধ্যে একটা যদি বাড়ে তাহলে কিন্তু আর একটাকে কমাতে হবে। দেখো, টাইমটা যদি বেড়ে যায় তাহলে স্পিডটাকে কিন্তু কমাতে হবে। এই যে বাড়া কমার কথাটা আমি বলছি, এটা হচ্ছে রেশিওতে, অর্থাৎ স্পিড আগে স্পিডের সঙ্গে টাইমের রেশিও যদি 50:4 থাকে, এখন কিন্তু উল্টোটা হবে। বুঝে গেছে? এই অঙ্কগুলো তোমরা যখন দেখবে যে দুটো জিনিসের গুণফল যেটা আছে সেটা যদি ফিক্সড বলে দেয় তাহলে একটা জিনিস বাড়লে আর একটা কিন্তু কমতে হবে। এক্ষেত্রেও তাই বলেছে যে কিছু লজেন্স 175 জন ছাত্রের মধ্যে ভাগ করা হয়েছে। এখানে লজেন্সটা ফিক্সড। মোট ছাত্র যতজন থাকবে তাদের প্রত্যেককে প্রতি ছাত্র যতগুলো করে পাবে সেটা দিয়ে গুণ করলে মোট লজেন্সের পরিমাণ পাওয়া যাবে। 175 জন ছাত্রের মধ্যে লজেন্স ভাগ করার কথা ছিল, 35 জন ছাত্র অনুপস্থিত। 175-এর মধ্যে যদি 35 জন ছাত্র অনুপস্থিত থাকে তাহলে ছাত্র কত এসেছিল? 140। 175 থেকে 35 বাদ দিলে 140। দেখো, ছাত্র 175 ছিল, এটা ছিল আগে, আর এখন ছাত্র কত এলো? 140। অর্থাৎ ছাত্রের রেশিও 175 থেকে 140 হয়ে গেল। বুঝে গেছে? 175 থেকে 140 যদি হয়ে যায় ছাত্রের রেশিও, তাহলে প্রতি ছাত্র যেটা পাবে সেটা স্যার উল্টো রেশিও হতে পাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 140/175। আমি গুণ দিচ্ছি না, আমি রেশিওটা বলছি। যেমন এখানে বলেছিলাম 50 থেকে 40 হয়েছে, অর্থাৎ 5 থেকে 4 হয়েছে। যদি রেশিও করো তাহলে এটা কিন্তু 4 থেকে 5 হবে। দেখো, 50 আর 40-এর রেশিও 5 আর 4 ছিল, ঠিক এর উল্টো রেশিও কিন্তু 4/5 হয়ে যাচ্ছে। ঠিক তেমন এখানে ছাত্র 175 ছিল, এখন 140 হলো, অর্থাৎ ছাত্রের রেশিও 175 থেকে 140 হয়েছে। তাহলে লজেন্স, প্রতিটা ছাত্র যতগুলো করে লজেন্স পাবে সেটা রেশিও ঠিক এর উল্টো হবে, অর্থাৎ 140/175। কেন? তার কারণ হচ্ছে লজেন্সটা ফিক্সড আছে, ছাত্র সংখ্যা কম এসছে। লজেন্স কিনে রাখা হয়েছে, যতগুলো লজেন্স দেওয়ার কথা ছিল সেই লজেন্সগুলো কিনে রাখা হয়েছে, এই ছাত্রগুলোকে দেওয়ার কথা ছিল কিন্তু এরা আসেনি, কম ছাত্র এসছে। তার ফলে কী হবে? লজেন্স প্রত্যেকে বেশি পেয়েছে। কতটা বেশি পাবে? এর যা রেশিও হবে ঠিক তার উল্টো রেশিওতে বেশি পাবে। এই যে রেশিওটা বেরোবে এটা হচ্ছে প্রতি ছাত্র আগে যতগুলো করে লজেন্স পাওয়ার কথা ছিল আর এখন যতগুলো করে লজেন্স পাচ্ছে তার রেশিও। বুঝে গেছে? যদি এটা কাটো, এটা আসবে 4 আর এটা আসবে 5, কাটাকুটি করলে 4/5, মানে আগে যদি 4টে লজেন্স পাওয়ার কথা ছিল তাহলে এখন 5টা করে লজেন্স পাচ্ছে, তার কারণ ছাত্র কিছু কম এসছে।
বুঝে গেছে? তাহলে আগে 4টে পাওয়া যাচ্ছিলো, এখন 5টা পাওয়া যাচ্ছে, মানে এখন একটা বেশি পাওয়া যাচ্ছে, মানে 1 ইউনিট বেশি পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে বলছে যে 4টি লজেন্স বেশি পাচ্ছে, তাহলে আমি বলতে পারি 1 ইউনিটের মান হচ্ছে 4। তাহলে 4 ইউনিটের মান কত? 1-এর মান যদি 4 হয় তাহলে 4-এর মান 16, 1-এর মান যদি 4 হয় তাহলে 5-এর মান হবে 4 5 20। এটা মানে কি? মানে আগে প্রতি ছাত্র 16টা করে লজেন্স পাওয়ার কথা ছিল, কিন্তু এখন প্রতিটা ছাত্র 20টা করে লজেন্স পাচ্ছে। বুঝে গেছে? এখন 20টা করে লজেন্স পাচ্ছে, আগে 16টা করে লজেন্স পাওয়ার কথা ছিল। এখন 20টা করে লজেন্স পাচ্ছে, এখন ছাত্র সংখ্যা কত? 140। তাহলে বলো কতগুলো লজেন্স লাগবে? প্রতি ছাত্র 20টা করে লজেন্স পাচ্ছে, 140 জন ছাত্র, তাহলে 140 গুণিতক 20 সমান 2800টি লজেন্স ছিল। তুমি অন্যভাবে বলতে পারতে, মোট ছাত্র আগে ছিল 175, আগে পার হেড 16টা করে পাওয়ার কথা ছিল, তাহলে তুমি মোট লজেন্সের পরিমাণ কত হবে? 175কে 16 দিয়ে গুণ করো, সেই 2800ই বেরোবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন দেখো, একটি ক্লাসে কিছু বেঞ্চ আছে, যদি প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসে তবে 3টি বেঞ্চ ফাঁকা পড়ে থাকে। আবার যদি প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসে তবে 3 জন ছাত্র ক্লাসে দাঁড়িয়ে থাকে। ক্লাসে ছাত্র সংখ্যা কত? দেখো প্রশ্নটা ক্লাসে ছাত্র সংখ্যা চেয়েছে। তুমি যখন অঙ্কগুলো করবে তখন কিন্তু ছাত্র সংখ্যা বার করার চেষ্টা করবে। বেঞ্চ বলেছে কিন্তু ছাত্র সংখ্যাতে তোমাকে কনভার্ট করতে হবে, তার কারণ ছাত্র সংখ্যা চেয়েছে। মনে করো ক্লাসে এক্সটি বেঞ্চ আছে, হয়েছে? এবার বলেছে যদি প্রতি বেঞ্চে 4 জন করে বসে, মনে করো এই এক্সট্রা বেঞ্চ ছিল, প্রতি বেঞ্চে 4 জন করে বসেছে, তাহলে প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে এক্সট্রা বেঞ্চে 4x জন ছাত্র বসার কথা, অর্থাৎ সব বেঞ্চগুলোতেই ছাত্র ভর্তি হয়ে গেল। প্রতিটা বেঞ্চে 4 জন করে বসেছে, তাহলে এক্সট্রা বেঞ্চ ছিল, তাহলে এক্সট্রা বেঞ্চে 4x, মানে একটা ক্লাস কমপ্লিট হয়ে গেল যেখানে 4x জন ছাত্র আছে। কিন্তু বলেছে যদি 4 জন করে বসে তবে 3টে বেঞ্চ ফাঁকা পড়ে থাকে। 3টে বেঞ্চ ফাঁকা পড়ে থাকে মানে কি? আমি দেখো যখন এক্সট্রা বেঞ্চ ধরেছি, প্রতিটা বেঞ্চে 4 জন করে, মানে আমি পুরো ক্লাসের মধ্যে কতজন ছাত্র বসতে পারে সেটা হিসেব করে নিলাম। একটা বেঞ্চে 4 জন করে হলে এক্সট্রা বেঞ্চ আছে 4x জন বসবে, অর্থাৎ ক্লাসের স্টুডেন্ট সংখ্যা বার করছি এইটা। কিন্তু আমি দেখছি এইটা বার যেটা করছি এতগুলো স্টুডেন্ট নেই। কেন নেই? তার কারণ হচ্ছে 3টে বেঞ্চ ফাঁকা পড়ে আছে। কিন্তু আমি তো 3টে বেঞ্চে ছাত্র ধরে নিয়েছি, এর মধ্যে আছে 3টে বেঞ্চ ফাঁকা আছে, মানে প্রতিটা বেঞ্চে 4 জন করে বসার কথা ছিল, 3টে বেঞ্চ ফাঁকা পড়ে আছে, মানে 3 4 12 জন ছাত্র আমি এখানে অতিরিক্ত কিন্তু ঢুকিয়ে নিয়েছি। তাহলে আমি এখান থেকে 12 জন ছাত্র বাদ দিয়ে দেবো। বুঝে যাচ্ছে কেন আমি বাদ দিচ্ছি? আর একবার বোঝো। এক্সটা মনে করো এই এতগুলো বেঞ্চ আছে, 1 2 3 4 5, আমি এটাকে এক্স ধরছি। প্রতিটা বেঞ্চে যদি 4 জন করে বসে, আমি সব বেঞ্চেতেই 4 জন করে এক্সট্রা বেঞ্চে 4x জন ছাত্রকে বসিয়ে নিয়েছি। কিন্তু 4x জন ছাত্রকে বসানোর পর দেখা যাচ্ছে যে 3টে বেঞ্চ ফাঁকা পড়ে আছে। 3টে বেঞ্চ ফাঁকা পড়ে আছে মানে কি? এই 3টে বেঞ্চে কোনো ছাত্র বসেনি, কিন্তু আমি তো এখানে সবাইকে বসিয়ে নিয়েছি। তাহলে আমি কি করব, যে 3টে বেঞ্চে মোট কতজন বসে? 4 জন করে প্রতি বেঞ্চে, 3টে বেঞ্চে 12 জন বসার কথা ছিল, আমি এর মধ্যে 12 জনকে ইনক্লুড করেছিলাম, তাহলে 12 মাইনাস করো। তাহলে এখন কি হলো, আমি সারা ক্লাসে ধরে নিয়েছিলাম এতজন ছাত্র আছে, কিন্তু 3টে বেঞ্চ যেহেতু ফাঁকা ছিল, তাহলে 3 4 12 জন ছাত্র কিন্তু আরও এখানে যা আছে তার তুলনায় কম আছে, অর্থাৎ ক্লাসে মোট ছাত্র সংখ্যা হচ্ছে এইটা। বোঝা গেছে? এবার বলেছে আবার যদি প্রতি বেঞ্চে 3 জন করে বসে, দেখো এক্সট্রা বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে 3x জন স্টুডেন্ট ক্লাসের মধ্যে হওয়ার কথা, অর্থাৎ এখন সব বেঞ্চে 3 জন করে বসাচ্ছি। এক্সট্রা বেঞ্চ আছে, 3x জনকে বসিয়ে দিলাম। প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 3 জন ছাত্র ক্লাসে দাঁড়িয়ে থাকে। দেখো এক্সট্রা বেঞ্চ আছে, প্রতি বেঞ্চে 3 জন করে বসে 3x জন ছাত্র থাকার কথা, কিন্তু আরও 3 জন ছাত্র দাঁড়িয়ে আছে, মানে আরও 3 জন ছাত্র আছে। আমি যতজন ছাত্র ধরেছি ক্লাসে তার থেকে আরও 3 জন ছাত্র কিন্তু আছে যারা দাঁড়িয়ে আছে। তাহলে ক্লাসে মোট ছাত্র সংখ্যা কোনটা? এইটা। আমি একবার বলছি ক্লাসে মোট ছাত্র সংখ্যা এইটা, এইখানেও বার করলাম ক্লাসে মোট ছাত্র সংখ্যা এইটা, তাহলে আমি বলতে পারি এইটা সমান এইটা, কেন ক্লাসের ছাত্র সংখ্যা ফিক্সড। যদি ক্যালকুলেশন করো 4x-এর দিকে 3x নিয়ে এলে শুধু x, আর -12টা +3-এর দিকে নিয়ে গেলে x-এর মান আসবে 15, অর্থাৎ ক্লাসে 15টা বেঞ্চ ছিল। এটা চাইনি, চেয়েছে ক্লাসের ছাত্র সংখ্যা কত। দেখো ছাত্র সংখ্যা হচ্ছে এইটা অথবা এইটা,
দুটোই ছাত্র সংখ্যা আমরা ইকুয়াল করেছিলাম। এক্সের মান তুমি এখানে বসাও, এক্সের মান এখানে বসাও, দু জায়গাতেই একই উত্তর আসবে। এটা তুলনা সোজা মনে হচ্ছে। এক্সের মান যদি আমি এইখানে বসাই 3 15 45, দেখো এক্সের মান এখানে 15 বসছি, 15 গুণিতক 3 45 প্লাস 3 48, অর্থাৎ ক্লাসের স্টুডেন্ট সংখ্যা 48। তুমি যদি এইখানে বসালে 4 15 60 থেকে 12 মাইনাস করলেও 48 আসতো। বুঝা গেছে কেন 12 মাইনাস করেছিলাম? আর একবার ভালো করে দেখো। তার কারণ হচ্ছে আমি প্রতি বেঞ্চে 4 জন করে, এক্সট্রা বেঞ্চে 4x জনকে বসিয়ে নিয়েছি, মানে ক্লাসের মধ্যে মোট কতজন ছাত্র আছে আমি ধরে নিয়েছিলাম। কিন্তু দেখা যাচ্ছে 3টে বেঞ্চ ফাঁকা আছে, 3টে বেঞ্চে বসার কথা ছিল 12, আমি কিন্তু 12 জনকে এর মধ্যে ধরে নিয়েছিলাম, তাই আমি 12 মাইনাস করে মোট ছাত্র সংখ্যা বার করলাম। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন, যখন কোনো বলকে কোনো উচ্চতা থেকে ফেলা হয় তখন মাটিতে ধাক্কা পাওয়ার পর প্রতিবারে সে পূর্বের উচ্চতার 3/4 উচ্চতা ওঠে। যদি বলটা 32 মিটার উচ্চতা থেকে ফেলা হয় তবে তৃতীয়বারে মাটিতে ধাক্কা পাওয়ার পরে বলটি কতটা উচ্চতা উঠবে? কি বলেছে? মনে করো যতটা উচ্চতা আছে, মনে করো এই হচ্ছে ভূমি, এখান থেকে কোনো একটা বলকে ফেলে দেওয়া হলো, এটা উচ্চতা মনে করো h, 32 দিয়েছে কিন্তু মনে করো উচ্চতা হচ্ছে h। প্রথমবার যখন বলটা ধাক্কা খাবে, বলটা মনে করো এখান থেকে পড়ছে, ধাক্কা খাওয়ার পরে যা উচ্চতা থাকবে তার 3/4 বলটা কিন্তু বাউন্স করবে, অর্থাৎ মনে করো বলটা প্রথমে এতটা বাউন্স করে উঠলো, এইটা কতটা হবে? যা আগের উচ্চতা আছে অর্থাৎ h তার 3/4। পরের বারে অর্থাৎ দ্বিতীয়বারে বলটা আবার কি হচ্ছে, আবার বাউন্স করার চেষ্টা করছে, কতটা উচ্চতা উঠবে? যা আগে উঠেছিল তার 3/4। তৃতীয়বারে কতটা উঠবে? যা আগে উঠেছিল, এটা উঠেছিল আগে, তার 3/4। ঠিক, তাহলে এখানে কি বুঝলে যে থার্ডবারে বলটা মোট কতটা উচ্চতা উঠল? এই h ছিল আর এই 3/4 যেটা ওরা বলেছিল 1 বার 2 বার 3 বার, সেইটা হলো। অর্থাৎ অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যখন এরকম বল যখন বাউন্স খাচ্ছে, আমরা যখন দেখব, তোমাকে এখানে কোনো একটা ফিগার দেওয়া থাকবে, তুমি দেখবে সেটা কত মিটার আছে। এখানে যেমন বলা আছে বলটা 32 মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছে, আমি 32 লিখব। 3/4 বলা হয়েছে, আমি লিখব। কতবার বাউন্স খেয়েছে? তৃতীয়বার, মানে 3 বার, এখানে তার কিউব করে দেবো। দেখো এইখানেও h এর ভ্যালু কিন্তু তুমি 32 বসালে একই আসবে। বোঝা গেছে? তাহলে আমরা 32 গুণিত 3 কিউব 27, 4 কিউব 64, 27/2 মানে 13.5 এত মিটার কিন্তু তোমার উত্তর হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 4 নম্বর অঙ্ক দেখো, এক ব্যক্তি তার কাছে থাকা মোট আপেলের অর্ধেক ও একটি গোটা আপেলের অর্ধেক প্রথম খরিদ্দারকে বিক্রি করে, দ্বিতীয় খরিদ্দারকে বাকি আপেলের অর্ধেক ও একটি গোটা আপেলের অর্ধেক বিক্রি করে এবং এইভাবে সে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম খরিদ্দারকে আপেল বিক্রি করার পর তার কাছে যদি 15টি আপেল পড়ে থাকে তবে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? একটা জিনিস আগে এখানে দেখো, মনে করো প্রথমে তার কাছে এক্সট্রা আপেল ছিল, এক্স পিস আপেল ছিল। কি করলো? প্রথম খরিদ্দারকে মোট আপেলের অর্ধেক বিক্রি করে দিল এবং একটা গোটা আপেলের অর্ধেক বিক্রি করলো। এটাই বলেছে, মোট আপেলের অর্ধেক ও একটা গোটা আপেলের অর্ধেক, একটা গোটা আপেলের অর্ধেক বিক্রি করলো। তাহলে কতটা বিক্রি করলো? x/2 প্লাস 1/2 হয়েছে, এটা বিক্রি করলো। তাহলে পড়ে থাকলো কতটা? মোট আপেল ছিল x, সেখান থেকে x/2 এদিকে বিক্রি করেছে, অর্থাৎ এখান থেকে একটু সলভ করে নাও, এটাকে করলে x + 1/2 সুবিধা হবে এটা। তাহলে এতটা বিক্রি করে দিয়েছে। তাহলে বিক্রি করার পর তার কাছে কতটা বাকি থাকবে? মোট ছিল x, সেখান থেকে বিক্রি করে দিয়েছে x + 1/2। এটাকে যদি সলভ করো 2x - x - 1, 2x - x - 1, x - 1/2 কিন্তু পড়ে থাকবে। তাহলে কি দেখলাম? লোকটার কাছে এক্সট্রা আপেল ছিল, এতগুলো বিক্রি করলো, অর্থাৎ এইটা বিক্রি করেছে, তাহলে পড়ে থাকলো কত? মোট আপেল থেকে যেটা বিক্রি করেছে সেটা বাদ দিলে x - 1/2 এই আপেলটা কিন্তু লোকটার কাছে পড়ে থাকবে।
এবার আমি যদি বলি এই জায়গায় যে আমি প্রথম ফিগারে চলে যেতে চাই, অর্থাৎ এখন এইটা পড়ে আছে, আমি যদি প্রথম ফিগারে যেতে চাই অর্থাৎ এক্সের দিকে ফিরে যেতে চাই, তাহলে আমি কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ x-1/2কে যদি 2 দিয়ে গুণ করি কী পড়ে থাকবে, x-1 পড়ে থাকবে। কী করলাম, আমি এই এক্সপ্রেশনটাকে 2 দিয়ে গুণ করেছি, এটা পাওয়া গেছে। আমি এটা থেকে এটা যেতে চাইছি, কি করব, x-1 সঙ্গে আমি যদি 1 যোগ করি, দেখো x-1 প্লাস 1 করলে 1 1 কেটে গিয়ে x পড়ে থাকবে, বুঝে গেছে। তাহলে এটা একটা সিরিজ চলছে, কীরকম, শেষে যেটা পড়ে থাকবে তার সঙ্গে 2 গুণ করব, করে 1 যোগ করলে আমি শেষের আগেরটা পাচ্ছি, তাই তো। এই অঙ্কটার ক্ষেত্রেও ঠিক একই রকম, 15টা আপেল শেষে পড়ে আছে, তাহলে পঞ্চম ব্যক্তিকে বিক্রি করার পর তার কাছে 15টা আপেল পড়ে আছে, মানে ফিফথ যে কাস্টমার ছিল তাকে বিক্রি করার পরে তো 15টা পড়ে আছে, তাহলে তাকে বিক্রি করার আগে এই জায়গাটায় কতগুলো আপেল থাকবে, আমি বলেছি এটা কি, শেষ যা পড়ে আছে তার সঙ্গে 2 গুণ করব, 2 গুণ করে 1 যোগ করব, তাহলে এখানে আপেল মোট কত ছিল সেটা পাওয়া যাবে। তাহলে পঞ্চম ব্যক্তিকে বিক্রি করার আগে ইন্টু 2 প্লাস 1 অর্থাৎ 15 দুগুণে 30 প্লাস 1 31টা আপেল ছিল। দেখো 31টার মধ্যে অর্ধেক বিক্রি করে দিয়েছিল, 31-এর অর্ধেক কত, 15.5, তাই তো, 15 দুগুণে 30 আর এটা হচ্ছে তোমার অর্ধেক, তাহলে 31-এর অর্ধেক যদি 15.5 হয় এবং একটা গোটা আপেলের অর্ধেক যদি 0.5 হয়, তাহলে 16টা বিক্রি করে দিয়েছিল, 31 থেকে 16 বাদ দিলে 15টা তার কাছে পড়েছিল, বুঝে যাচ্ছে। এবার পঞ্চম ব্যক্তিকে বিক্রি করার আগে তার কাছে 31 ছিল। এবার আমি যদি বলি চতুর্থ ব্যক্তিকে বিক্রি করার আগে তার কাছে কতগুলো ছিল, একই রকম, তুমি বলো সিরিজ চলছে, গুণিতক 2 প্লাস 1, 31 দুগুণে 62 প্লাস 1 63, এটা কি চতুর্থ ব্যক্তিকে বিক্রি করার আগে তার কাছে এটা ছিল। এবার তৃতীয় ব্যক্তিকে বিক্রি করার আগে কতটা ছিল, আমি বলবো ইন্টু 2 প্লাস 1, বুঝে গেছে। ইন্টু 2 প্লাস 1 করলে কত হবে, 126 প্লাস 1 127, এটা হচ্ছে তৃতীয় ব্যক্তিকে বিক্রি করার আগে। দ্বিতীয় ব্যক্তিকে বিক্রি করার আগে কতটা ছিল, আবার বলবো এটাকে 2 দিয়ে গুণ করে 1 যোগ, 127 দুগুণে 254 প্লাস 1 255, এটা হচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে বিক্রি করার আগে। তাহলে প্রথম ব্যক্তিকে বিক্রি করার আগে মানে একদম প্রথমে তার কাছে কত ছিল, এটা হচ্ছে প্রথম ব্যক্তিকে বিক্রি করার আগে, মানে তার কাছে সে যখন আপেলগুলো নিয়ে বসেছে বিক্রি করার জন্য তখন কতগুলো ছিল, একই রকম ইন্টু 2 প্লাস 1, 255কে 2 দিয়ে গুণ করব, 510, তার সঙ্গে 1 যোগ করলে 511, এটা হবে উত্তর, যেটা অপশান নাম্বার 2-তে আছে, বুঝে গেছে। পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, অর্ধেক টিকিটের মূল্য পূর্ণ টিকিটের মূল্যের অর্ধেক, কিন্তু রিজার্ভেশন চার্জ পূর্ণ ও অর্ধেক দু ধরনের টিকিটের ক্ষেত্রেই সমান। পি ও কিউ স্টেশন দুটির মধ্যে একটি পূর্ণ টিকিটের প্রথম শ্রেণীর সংরক্ষিত টিকিটের মূল্য 2530 টাকা এবং একটি পূর্ণ ও একটি অর্ধেক টিকিটের প্রথম শ্রেণীর সংরক্ষিত টিকিটের মূল্য 3810 টাকা হলে রিজার্ভেশন চার্জ কত টাকা। কি বলেছে, মনে করো এটা হচ্ছে রিজার্ভেশন চার্জ, আমি আর লিখছি, আর এটা হচ্ছে টিকিটের প্রাইস। রিজার্ভেশন চার্জ মনে করো x টাকা এবং টিকিটের মূল্য মনে করো y টাকা। একটা পূর্ণ টিকিটের মূল্য y টাকা এবং রিজার্ভেশন চার্জ হচ্ছে x টাকা। বলেছে যে পূর্ণ টিকিটের মূল্যের অর্ধেক, কিন্তু অর্ধেক টিকিটের মূল্য পূর্ণ টিকিটের মূল্যের অর্ধেক, মানে মনে করো একটা যদি ফুল টিকিটের দাম যদি 30 টাকা হয় তাহলে হাফ টিকিটের দাম হবে এর অর্ধেক, মানে 15 টাকা। কিন্তু রিজার্ভেশন চার্জটা পূর্ণ অর্ধেক দু ধরনের টিকিটের ক্ষেত্রে সমান, অর্থাৎ পূর্ণ টিকিট যেটা দাম হচ্ছে 30 টাকা তার রিজার্ভেশন চার্জ যদি 2 টাকা হয়, অর্ধেক টিকিটের দাম এর অর্ধেক হবে, কিন্তু রিজার্ভেশন চার্জ এখানে যেটা আছে সেই টাকাটাও কিন্তু এখানে দিতে হবে, বুঝে গেছে। তাহলে এক্ষেত্রে বলেছে পি ও কিউ স্টেশন দুটির মধ্যে একটা পূর্ণ টিকিটের প্রথম শ্রেণীর সংরক্ষিত টিকিটের মূল্য 2530 টাকা। পূর্ণ শ্রেণীর সংরক্ষিত টিকিট, ফুল টিকিটের মূল্য কত, y টাকা, এটা টিকিটের মূল্য, আর রিজার্ভেশন চার্জ মনে করো x টাকা, তাহলে এই দুটোর মোট সমষ্টি কত হবে, 2530 টাকা দেওয়া আছে। এবার বলেছে একটি পূর্ণ ও একটি অর্ধেক টিকিটের প্রথম শ্রেণীর সংরক্ষিত টিকিটের মোট মূল্য হচ্ছে 3810 টাকা।
মনে করো এবার টিকিট কেটে কি একটা পূর্ণ টিকিট হবে আর একটা হাফ টিকিট হবে। একটা পূর্ণ টিকিট হলে আমি কি দেখলাম, একটা পূর্ণ টিকিট হলে এখান থেকে আসবে তোমার পূর্ণ টিকিটের ক্ষেত্রে রিজার্ভেশন চার্জ এক্স টাকা তো লাগবেই, উল্টে পূর্ণ টিকিটের মোট টাকা ওয়াই লাগবে, এটা হচ্ছে পূর্ণ টিকিট। অর্ধেক টিকিটের ক্ষেত্রে রিজার্ভেশন চার্জ তো এটা লাগবেই, প্লাস অর্ধেক টিকিটের মূল্য হবে মোট টিকিটে যা মূল্য আছে তার অর্ধেক। এই দেড়খানা টিকিটের মোট মূল্য ওরা ৩,৮১০ বলে দিয়েছে। বোঝা গেছে কী করলাম? এটা হচ্ছে রিজার্ভেশন চার্জ, এটা হচ্ছে পূর্ণ টিকিটের মূল্য। আবার হাফ টিকিটের ক্ষেত্রে যা টিকিটের দাম হবে তার হাফ হবে টিকিটের দাম, কিন্তু রিজার্ভেশন চার্জটা যেটা এর ক্ষেত্রে আছে সেটা এর ক্ষেত্রে হবে এই মোট টাকা ৩,৮১০। দেখো যদি একটু দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে 2x আছে, কিন্তু এখানে শুধু এক্স আছে। আমি যদি এক্সটাকে কাটার চেষ্টা করি তাহলে এই ইকুয়েশনটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। এই ইকুয়েশনটা 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2x, এটা হয়ে যাবে 2y, এটা হয়ে যাবে 2530 গুণিতক 2। বোঝা গেছে? আমি যদি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা বাদ দিই তাহলে এই 2x থেকে এই 2xটা কেটে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে পড়ে থাকবে 2y, এখানে থেকে পড়ে থাকবে y প্লাস y/2। এটা ক্যালকুলেশনের কত হবে? y প্লাস y/2, 2y প্লাস y, 3y/2 এখান থেকে পড়ে থাকবে। বোঝা গেছে? আমি এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা বাদ দিচ্ছি। 2x কেটে গেছে, এখানে 2y ছিল, সেখান থেকে বিয়োগ কত হবে? y প্লাস y/2, এটা ক্যালকুলেশন করলে 3y/2 পড়ে থাকবে। 2530কে যদি 2 দিয়ে গুণ করো কত হবে? 5060। আর এখান থেকে ৩,৮১০ যদি বিয়োগ করা হয় এখান থেকে পড়ে থাকবে 1250। বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি এইটা সমান 1250। এটা যদি ক্যালকুলেশন করো 4y মাইনাস 3y হবে y/2 সমান 1250। তাহলে y এর মান কত হবে? 1250কে 2 দিয়ে গুণ করি যদি 2500। y কি ধরেছিলাম? y ধরেছিলাম টিকিটের মূল্য। দেখো প্রথম ইকুয়েশনটা ছিল x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2530। y কি? y ছিল টিকিটের মূল্য, অর্থাৎ টিকিটের মূল্য কত বেরোলো? 2500। এইখানে যদি 2500 বসাও তাহলে এক্সটা কি? এক্সটা হচ্ছে রিজার্ভেশন চার্জ, এটা সমান 2530। এই 2500টা যদি এই 2530-এর দিকে নিয়ে যাও তাহলে এক্সের মান কত হবে? 2530 থেকে 2500 বাদ দিলে আসবে 30 টাকা, অর্থাৎ রিজার্ভেশন চার্জ অপশান নাম্বার 2। বুঝে গেছে? পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, একটি ট্যাঙ্ক 1/5 অংশ ভর্তি, 14 লিটার জল পাত্রে ঢালা হলে পাত্রটির 12/25 অংশ ভর্তি হয়, ট্যাঙ্কটিতে কত লিটার জল ধরে? দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেখানে ফ্র্যাকশান থাকবে সেই ফ্র্যাকশানগুলোর এলসিএম করে নাও। 25 আর 5-এর এলসিএম কত? 5। 25 আর 5-এর এলসিএম হচ্ছে 25। তোমরা মনে করবে ট্যাঙ্কটির জল ধরে 25 ইউনিট, ওদের এলসিএমগুলো 25 ইউনিট জল ধরে। প্রথমে বলেছে একটা ট্যাঙ্ক 1/5 অংশ ভর্তি আছে, অর্থাৎ 25 ইউনিট মোট জল ধরে, তার 1/5 ভর্তি আছে, মানে ট্যাঙ্কের জল আছে 5 ইউনিট। এবার এখানে 14 লিটার জল অ্যাড করা হলো। যাই অ্যাড করা হলো বলছে এখন পাত্রটির 12/25 অংশ ভর্তি আছে। পাত্রটা মোট কতটা আছে? 25 ধরে আর কি, এর 12/25 হয়ে গেল, অর্থাৎ এখন পাত্রে 12 ইউনিট জল হয়ে গেল। আমি দেখলাম যে 5 ইউনিট জল ছিল, এখন 12 ইউনিট আছে। কেন বাড়লো? তার কারণ হচ্ছে এখানে 14 লিটার জলটা অ্যাড করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি 7 ইউনিট অ্যাড করা হয়েছে। 5 ইউনিট ছিল, 12 ইউনিট হয়ে গেছে, মানে 7 ইউনিট অ্যাড করা হয়েছে, কিন্তু ওরা বলছে এটা নাকি 14 লিটার। তাহলে 7 ইউনিটের ভ্যালু যদি 14 লিটার হয়, 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2 লিটার। 1 ইউনিটের ভ্যালু যদি 2 লিটার হয়, পাত্রের ক্যাপাসিটি হচ্ছে 25 ইউনিট। 1 সমান যদি 2 হয় তাহলে 25 সমান কত হবে? একে 2 দিয়ে গুণ করো, 50 লিটার, অর্থাৎ পাত্রের ক্যাপাসিটি 50 লিটার, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখো, একটি পাত্রের জলে পূর্ণ অবস্থায় ওজন 30 কেজি। যখন পাত্রটির 4/5 অংশ জলে পূর্ণ থাকে তখন তার ওজন হয় 26 কেজি। খালি পাত্রের ওজন কত? মনে করো যেটা পাত্র আছে সেটা ওজন হচ্ছে x কেজি এবং জলের ওজন হচ্ছে
ওয়াই কেজি। যখন পাত্রটা জলে ভর্তি থাকে তখন ওজন হয় 30 কেজি। যখন পাত্রটা 4/5 জলে পূর্ণ থাকে, দেখো পাত্রটার ওজন তো ফিক্সড, সেটা খালি থাকুক আর ভর্তিই থাকুক। যখন 4/5 জল থাকে, অর্থাৎ মোট জল ধরে ওয়াই, কিন্তু এখন বলছে ওটা না, এখন এই 4/5 যদি জল থাকে তাহলে এখন ওজন হবে 26 কেজি। বুঝা গেছে? পাত্র খালি পাত্র ভর্তি পাত্র যাই থাকুক, পাত্রের ওজনটা কিন্তু ফিক্সড। জল এটা পুরোটা জল ধরে, তখন পাত্রের সঙ্গে পুরো জলের ওজন 30 কেজি। কিন্তু যখন 4/5 জল থাকে, যা জল ধরে তার 4/5 থাকে, কিন্তু পাত্রের ওজনটা যেহেতু ফিক্সড ওটাই হবে, তাহলে মোট ওজন বলছে 26 কেজি। যদি এটাকে সলভ করো, এটা কেটে যাবে। ওয়াই থেকে 4/5 ওয়াই যদি বাদ দাও, ওয়াই থেকে 4/5 ওয়াই যদি বাদ দাও, আর এখান থেকে 30 থেকে 26 বাদ দিলে 4 হবে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে কত হবে? 5y মাইনাস 4y ওয়াই বাই 5 ইজ ইকুয়াল টু 4। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে 20। ওয়াই মানে কি? জলের পরিমাণ, অর্থাৎ পাত্রে মোট জল ধরে 20 লিটার। 20 কেজি, এখানে কেজি ইউনিটটা আছে, তাহলে 20 কেজি যদি পাত্রের জলের ওজন হয়, তাহলে পাত্রের ওজন কত? 30 থেকে 20টা এদিকে বাদ দিয়ে দাও, এটা হবে 10 কেজি, অর্থাৎ পাত্রের ওজন হবে 10 কেজি, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন দেখো, একটি ছাত্রকে কোনো একটি সংখ্যা 8 17 দিয়ে গুণ করতে বলা হলো। ভুলবশত সে সংখ্যাটিকে 8 17 দিয়ে ভাগ করে ফেলায় সঠিক উত্তরের তুলনায় তার উত্তর 450 বেশি এলো। সংখ্যাটি নির্ণয় করো। দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে, এই দুটো সংখ্যার গুণ নির্ণয় করে নাও। মানে মনে করো সংখ্যাটা 17 গুণিতক 8 সমান 136। মনে করো এটা সংখ্যা। প্রথমে কি বলা হয়েছিল? প্রথমে সংখ্যাটাকে 8 17 দিয়ে গুণ করতে বলা হয়েছিল। তাহলে তার উত্তর কত আসতো? এটাকে কাটাকুটি করলে 8 আসবে, অর্থাৎ তার উত্তর আসতো 64। কিন্তু ও কী করলো? এই সংখ্যাটাকে 8 17 দিয়ে ভাগ করে ফেললো, অর্থাৎ কি না এই সংখ্যাটা বেরিয়ে গেল 8 দিয়ে কাটলে 17, 17 17 289, অর্থাৎ বেরিয়ে গেল 289। উত্তর বেরোনোর কথা ছিল 64, কিন্তু ভাগ করে ফেলায় তার উত্তর এলো 289। তাহলে কতটা বেশি এলো? এই দুটো বিয়োগ করো, 225। বোঝা গেছে? 225 বেশি এলো, কিন্তু ওরা বলছে উত্তর নাকি 450 বেশি এসছে। তাহলে আমি বলতে পারি 225 ইউনিটের মান হচ্ছে 450। 1 ইউনিটের মান কত হবে? 2 দিয়ে কাটলে 2। 1 ইউনিটের মান যদি 2 হয়, আমি সংখ্যা ধরেছি 136 ইউনিট, 1-এর মান যদি 2 হয়, তাহলে 136-এর মান কত হবে? 2 দিয়ে গুণ করে দাও, 272, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বুঝে গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে করে লেটেস্ট আপডেট তোমার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভিডিওটি লাইক করতে ভুলো না, আর বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।